হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। আশা করি প্রত্যেকে তোমরা ভালো রয়েছে, সুস্থ রয়েছে এবং এই গরমের মধ্যেও পড়াশোনা করছো। কেন? কারণ তোমাদের ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর, অর্থাৎ 4 জুনের পর সমস্ত পরীক্ষা কিন্তু ব্যাক টু ব্যাক হতে থাকবে। ঠিক আছে? তো আজকে আমি আলোর প্রতিফলন এবং দর্পণের পার্ট 2 নিয়ে চলে এসেছি। পার্ট 2টা ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক করাবো। যে অঙ্কগুলো করাবো প্রত্যেকটা এনসিইআরটি বেসড অঙ্ক, এবং এই অঙ্কগুলো করে নিলে পরীক্ষায় যে প্রিভিয়াস ইয়ার্সে যত অঙ্ক আছে সব তোমরা কনসেপ্ট ভালো করে করতে পারবে। তো আমার এই রেলের যে ক্লাসগুলো হচ্ছে এটা মূলত এনসিইআরটি রিভিশন, এছাড়াও আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার্স ক্লাসগুলো করছি, সেগুলো আমি তোমাদের কিন্তু করাতে থাকবো। টেকনিশিয়ান, এনটিপিসি, এএলপি, গ্রুপ ডি প্রত্যেকটার জন্য ইম্পর্টেন্ট, বাংলায় সহজভাবে সায়েন্সের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো। তার আগে একটা কথা, আমরা যারা ব্যাচে ভর্তি হতে চাও, যেখানে তোমরা রুটিন অনুযায়ী ক্লাস পাবে, সমস্ত বিষয়ে আধুনিক নোট পাবে, আমার মানে সোমনাথ স্যারের নিয়মিত গাইড পাবে, ডাউট ক্লিয়ারিং সেশন পাবে, মাসিক ফি সিস্টেম রয়েছে, কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস রয়েছে, ওয়ান টাইম ফি সিস্টেম রয়েছে, লাইফ টাইম অ্যাক্সেস রয়েছে, কোর্সের সময়সীমা যেটা রয়েছে তার মধ্যে কোর্সটিকে শেষ করা হবে, এবং তোমাদের তারপরেও কিন্তু লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, চাইলে কোর্সটি নিতে পারো। এইবার আমরা নেক্সট দিন অর্থাৎ আগের দিন আমরা কি পড়েছিলাম? আলোর প্রতিফলন পড়েছিলাম। আলোর প্রতিফলন, গোলীয় দর্পণ ইত্যাদি প্রভৃতি এই জিনিসগুলো ভালো করে পড়েছিলাম। কোথায় সেন্টার অফ কার্ভেচার হবে, কোথায় রেডিয়াস অফ কার্ভেচার হবে, কোথায় তার পোল থাকবে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমরা খুব সুন্দরভাবে পড়ে নিয়েছিলাম। এইবার আজকে জানবো যে গোলীয় দর্পণের দ্বারা প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়, এবং তারপর জানবো এদের মিরার গুলোর ব্যবহার, তারপর ফর্মুলা, এবং তারপর এই সুন্দর সুন্দর অঙ্কগুলো করব। তো তার আগে তোমাদের রে ডায়াগ্রামটা আমি দেখাবো, যে রে ডায়াগ্রামটা কিভাবে করতে হবে। তো চলো রে ডায়াগ্রামটা একটু দেখে নিই। অর্থাৎ রে ডায়াগ্রাম মানে কি? রে ডায়াগ্রাম মানে হচ্ছে যে কোন দিক থেকে আলো এলে, কোন দিক থেকে আলো এলে সেটা কোন দিকে যাবে। তো প্রথমে যেটা বলছে, ভালো করে খেয়াল করবে, প্রথমে যেটা বলছে কি দেখো, বলছে যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি অবতল দর্পণে প্রতিফলনের পর মুখ্য ফোকাস দিয়ে যাবে। অর্থাৎ এইটা প্রধান অক্ষটা কোনটা আমি তোমাদের আগের দিন বলেছিলাম। প্রধান অক্ষ হচ্ছে এই যে লেন্সের, সরি, দর্পণের হচ্ছে একটা দেখো মেরু, এই দর্পণের মেরু এবং এই যে দর্পণের যে সেন্টার অফ কার্ভেচার, এই দুটোর যে জয়েনিং যে রেখাটা, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে প্রধান অক্ষ। এই যে দর্পণটা, এই দর্পণটা কি দর্পণ? এই দর্পণটা একটা হচ্ছে অবতল দর্পণ। এই যে অবতল দর্পণের এইটা হচ্ছে কিন্তু কি, প্রধান অক্ষ। আর এটা হচ্ছে কি উত্তল দর্পণ, সেম হচ্ছে, একদম সেম ভাবে। এই দেখো, এর হচ্ছে পোল বা মেরু এবং এর হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এদের মধ্যে যে জয়েনিং রেখাটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রধান অক্ষ। ক্লিয়ার হলো? এইবার কি বলছে দেখো, প্রধান অক্ষের সমান্তরাল যে রশ্মিগুচ্ছ মিররের দিকে আসছে, তাহলে এইটা যদি প্রধান অক্ষ হয়, এর সমান্তরাল রশ্মি এটা, তাহলে এটা মিররের দিকে এসে মিররের রিফ্লেক্টিং সারফেসে ধাক্কাকে কি হচ্ছে, কোন দিক দিয়ে যাবে না, মিররের যে ফোকাস রয়েছে সেই ফোকাসের মধ্য দিয়ে যাবে। এটাই তোমাকে এখানে বলতে চেয়েছে। অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে যে রশ্মিটা আসছে, সেই সমান্তরালের রশ্মিটা কি হবে না, রশ্মিটা যখন আসবে সেটা মিররে ধাক্কা খাবে, ধাক্কা খাওয়ার পর কি হবে না, সেটা আমাদের ইয়ে দিয়ে যাবে, অর্থাৎ ফোকাস দিয়ে কিন্তু তোমাদের চলে যাবে। ক্লিয়ার হচ্ছে? এবার তুমি বলবে যে স্যার এখানে কি রিফ্লেকশনের যে ফর্মুলা গুলো অ্যাপ্লাই হয়? জি, অবশ্যই অ্যাপ্লাই হয়। তুমি যদি এখানে দেখো, এই যে এখানটা, এখানটা আপতন হয়েছে, এখানটা আপতিত হয়েছে, কোনটা আপতিত হয়েছে না, এইটা আপতিত রশ্মি। আপতিত রশ্মি এইখানটা আপতন বিন্দুতে আপতিত হয়েছে, তারপর প্রতিফলন হয়ে এখান দিয়ে ফোকাস দিয়ে গেছে। তাহলে দেখো, এখান দিয়ে যদি আমি একটা অভিলম্ব আঁকি, কার সঙ্গে না, সেন্টার অফ কার্ভেচার যে পয়েন্টটা তার সঙ্গে যদি আমি একটা অভিলম্ব আঁকি, তাহলে এই অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মিটা যে অ্যাঙ্গেল করে থাকবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপতন কোণ, এবং যে প্রতিফলিত রশ্মিটা যেটা ফোকাস দিয়ে বেরিয়ে গেছে তার সঙ্গে এই অভিলম্বটা যে অ্যাঙ্গেল করে থাকবে তাকে আমরা বলবো কি, প্রতিফলন কোণ। ক্লিয়ার? তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ ইকুয়াল হবে। এবার আমি উত্তল লেন্সের ক্ষেত্রে যদি দেখি, উত্তল লেন্সে দেখো যে এই যে রশ্মিটা আসছে এটা কি রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মি। এই আপতিত রশ্মিটা এখানে সে পতিত হচ্ছে, যেহেতু এটা উত্তল লেন্স, তাহলে কি হবে, এটাই রিফ্লেক্টিং সারফেস, তাহলে কি হবে, এই দিক দিয়ে বেরিয়ে যাবে, রেটা এদিক দিয়ে বেরিয়ে যাবে। তাহলে তুমি বলবে স্যার তাহলে ফোকাস দিয়ে যাবে বলছেন কেন? বলছি এই কারণে, এখান থেকে তোমাকে একটা ইমাজিনারি লাইন ড্র করতে হবে, যে ইমাজিনারি লাইনটা ড্র করলে বোঝা যাবে যে বোধহয় আলোটা এই দিক থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এক্স্যাক্টলি আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে বেশিরভাগই পাবো অপসৃত হচ্ছে বলে মনে হয়। যেটা কি অপসৃত হচ্ছে বলে মনে হয় মানে কি, যেটা অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে যেটা দেখা যায়, অর্থাৎ ভার্চুয়াল ইমেজ, যে ইমেজটাকে আমরা যে ইমেজটাকে আমরা
পর্দায় ফেলতে পারি না, শুধুমাত্র আছে বলে বুঝতে পারি। ক্লিয়ার? তার মানে এটা এখান থেকে যেটা আমরা শিখলাম, আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মিগুচ্ছ আসে, সেটা উত্তল দর্পণে হোক বা অবতল দর্পণে হোক, সেটা কি হবে? রিফ্লেকশন হওয়ার পর সেটা ফোকাস দিয়ে যাবে। ক্লিয়ার? খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা ডাইরেক্ট প্রশ্ন করে। কিভাবে প্রশ্ন আসে? গ্রুপ ডি এবং এনটিপিসি যদি প্রিভিয়াস ইয়ার দেখো, ওখানে দেখবে যে ডাইরেক্ট প্রশ্ন এসছে যে প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যে রশ্মিটা এসছে সেটা রিফ্লেকশন হওয়ার পর কোন দিক দিয়ে যাবে? কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে বা মুখ্য ফোকাস দিয়ে যাবে। ক্লিয়ার? এবার কি বলছে? অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস দিয়ে যাওয়া রশ্মি অথবা উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস অভিমুখী রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হবে। অর্থাৎ আগেরটা যেটা বলেছিল তার ঠিক উল্টোটা। উল্টোটা মানে কি? আগেরটাই বলেছিল যে প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যদি আসে, প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যদি আসে, তাহলে সেটা প্রতিফলনের পর কি হবে? ফোকাস দিয়ে যাবে। এটা কি বলছে দেখো, যদি ফোকাস দিয়ে আসে, যে দেখো ফোকাস দিয়ে এসছে রেটা, তাহলে যদি ফোকাস দিয়ে আসে তাহলে প্রতিফলিত হওয়ার পর এই যে রিফ্লেক্টেড রেটা তাহলে কোথা দিয়ে যাবে? না এইটা যদি প্রধান অক্ষ হয়, এটা যদি প্রধান অক্ষ হয়, দেখো রিফ্লেকশন হলো, এই যে এখানটা রিফ্লেকশন হলো, আপতন বিন্দু এটা, তাহলে কোন দিক দিয়ে বেরিয়ে গেল? এই যে প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে গেল। অর্থাৎ যদি ফোকাস দিয়ে আসে রেটা, আপতিত রশ্মি যদি ফোকাস দিয়ে আসে, তাহলে রিফ্লেকশন হওয়ার পর সেটা কোন দিক দিয়ে যাবে? না প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যাবে। আমার গলাটা একটু বসে গেছে, এর জন্য একদম সরি। তোমরা একটু দেখে মানে একটু করো, একটু ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। তো দেখে নাও, যেটা বলছি একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। এবার দেখো এখানে কি হচ্ছে, উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো এই দিক দিয়ে রেটা আসছে, তুমি বলবে স্যার এদিক দিয়ে এসে তো এদিক দিয়ে চলে যাচ্ছে, তাহলে আপনি কি করে বলছেন যেটা ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে? আমি আবার বলবো একটা কথা, তোমাকে এখান থেকে কি করতে হবে? মনে করতে হবে যে অপসৃত হচ্ছে, তো মনে করতে হবে যেন এই দিক দিয়ে রেটা আসছে এবং এইভাবে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এক্স্যাক্টলি কি হচ্ছে? এই দিক দিয়ে আসছে, এই দিক দিয়ে আসছে মানে কি? তার ফোকাস দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেট সে এই দিক দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ দেখো এইটা যদি তোমার প্রধান অক্ষ হয়, তাহলে এর সমান্তরালে বেরিয়ে যাচ্ছে। তার মানে ফোকাস দিয়ে যে আপতিত রশ্মিগুলো আসবে সেটা কোন দিক দিয়ে যাবে? না প্রধান অক্ষের সমান্তরাল দিক দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। নেক্সট, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষায় দেয় এবং এই দুটো ভীষণ পরীক্ষায় দেয় এবং দিয়েছেও। বিশেষ করে আরআরবি তে 2022-এর যে পরীক্ষা হয়েছিল এটাও তোমার দিয়েছে, আরআরবি গ্রুপ ডি 2022-এর পরীক্ষাটা কিন্তু দিয়েছে। বলছে অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে যাওয়া রশ্মি অথবা উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র অভিমুখী রশ্মি প্রতিফলনের পর একই পথ বরাবর ফিরে আসে। অর্থাৎ যদি বলা হয় যে কোন পয়েন্ট দিয়ে আপতিত রশ্মি গোলীয় দর্পণে আপতনের ফলে সেই একই পথ দিয়ে ফিরে আসবে, কি হবে? দেখো এই যে বক্রতা কেন্দ্র বরাবর যদি যায় আপতিত রশ্মিটা, তাহলে দেখো এখান থেকে রিফ্লেকশন হওয়ার পর আবার সেই অভিমুখেই বা সেই দিক বরাবরই চলে যাচ্ছে। এই দিক বরাবর এলো, আবার এই দিক বরাবর চলে এলো। এবং দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে? উত্তল দর্পণ আর এটা অবতল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে? দেখো এই দিক দিয়ে এসছিল, তার মানে কি এই দিক দিয়ে যাওয়ার কথা, মানে এইদিকে অপসৃত হওয়ার কথা, এটা তো বক্রতা কেন্দ্র। আবার দেখো যাওয়ার সময় রিফ্লেকশন এই দিকেই চলে যাচ্ছে, তার মানে বক্রতা কেন্দ্র দিয়ে যদি যায়, বক্রতা কেন্দ্র দিয়ে যদি যায়, তাহলে কি হবে? যাওয়ার সময় মানে সে ফেরার সময় আবার ঘুরে যাওয়ার সময় রিফ্লেক্টেড রেটা সেটা কিন্তু বক্রতা কেন্দ্র দিয়েই চলে যাবে। ক্লিয়ার হলো? এইবার দেখো আমরা জাস্ট এর আগে কি জানলাম না, এর আগের যে যেটা জানছিলাম সেখানে জানলাম যে প্রধান অক্ষের সঙ্গে যদি সমান্তরাল ভাবে আসে, সমান্তরাল মানে কি এইভাবে যদি আসতো, কিন্তু এখানে দেখো এখানে এইভাবে না এসে কি হচ্ছে না এখানে তির্যক ভাবে আসছে। তাহলে তির্যক ভাবে যদি আপতিত রশ্মিটা আসে, তাহলে এই যে আপতন বিন্দুটা, এই বিন্দুটা কোনটা? এই বিন্দুটা পোল বা মেরু। অর্থাৎ তির্যক ভাবে যে রশ্মিগুলো আসছে সেই রশ্মিগুলো আসার পর কোথায় আপতিত হচ্ছে? না এই যে দর্পণটা, এই দর্পণের মেরুতে আপতিত হচ্ছে। ক্লিয়ার? এবং মেরুতে আপতিত হওয়ার পর কি হচ্ছে না একই রাস্তা বরাবর যাচ্ছে, শুধুমাত্র বিপরীত দিকে। অর্থাৎ এই দিক দিয়ে এসেছিল, এই দিক দিয়ে যাচ্ছে, শুধুমাত্র কি হচ্ছে না বিপরীত দিকে যাচ্ছে। দেখো রিফ্লেক্টেড এটা বিপরীত দিকে যাচ্ছে, ঠিক আছে? আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে একই দেখবো, এইভাবে এলো, পোলে আপতিত হলো এবং আবার একই রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু বিপরীত অভিমুখে। অর্থাৎ এটা বলা হয় তোমাদের যে কোন ক্ষেত্রে আলো কোন ক্ষেত্রে বা কিভাবে আপতিত হলে একই রাস্তা দিয়ে যায় কিন্তু দুটো বিপরীত অভিমুখে যায়। আপতনের সময় একদিক দিয়ে আসে আর প্রতিফলনের সময় একদিক দিয়ে যায় কিন্তু বিপরীত অভিমুখে যায়। এটা আমরা গোলীয় যে দর্পণ গুলো রয়েছে তার কোন ক্ষেত্রে পাওয়া যায়, তখন তোমাদের বলতে হবে যে প্রধান অক্ষের সঙ্গে যদি তির্যক ভাবে আসে তখন এটা আমরা দেখতে পাই। প্রধান অক্ষের সঙ্গে তির্যক ভাবে এসে কোন রশ্মি অবতল দর্পণ অথবা উত্তল দর্পণে আপতিত হলে তির্যক ভাবে প্রতিফলিত হয়
আপতিত ও প্রতিফলিত রশ্মি সমূহ আপতন বিন্দুতে প্রতিফলনের সূত্র অনুসরণ করে প্রধান অক্ষের সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। এটা তো অবশ্যই, যে এখানে তো সমান কোণ উৎপন্ন করছে, এক্ষেত্রে প্রধান অক্ষটাই তার অভিলম্ব হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমরা জানবো যে অবতল দর্পণ দ্বারা কিভাবে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। এটা আমরা এখান থেকেও জানতে পারি বা ওখানেও আমি তোমাদের সুন্দর করে দেখাতে পারি। দেখো, ভালো করে বোঝো, ভালো করে বুঝবে খুব ঠান্ডা মাথায়। আচ্ছা, আমি এখানে তিনটে জিনিস জানবো। কি কি না, একটা হচ্ছে, দেখো, একটা হচ্ছে বস্তু। বস্তু, আচ্ছা, বস্তু ব্যাপারটা কি? বস্তু মানে কি? বস্তু মানে হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে আমি একটা নির্দিষ্ট জায়গাতে রাখবো। অবজেক্ট ডিস্টেন্স কি বলা হয় না, লেন্স, দর্পণের, সরি, দর্পণের এই যে পোল থেকে, মনে করো আমি এখানে একটা বস্তুকে রেখেছি, এই যে বস্তুর যে দূরত্ব, এই দূরত্বটা কি বলা হয়? বস্তু দূরত্বকে বলা হয় অবজেক্ট ডিস্টেন্স বা ইউ দিয়ে ডিনোট করা হয়। বোঝা গেছে? আচ্ছা, এবার যেখানে প্রতিবিম্ব গঠিত হবে, যেখানে প্রতিবিম্ব গঠিত হবে বা ইমেজ গঠিত হবে যাকে আমরা বলছি, যে ইমেজ থেকে যে পোলের ডিস্টেন্সটা তাকে আমরা কি বলছি? ইমেজ ডিস্টেন্স বা ভি দিয়ে ডিনোট করছি। তাহলে আমি একটা জায়গায় বস্তুকে রাখবো, সেখান থেকে রেটা যাবে, দর্পণে রিফ্লেকশন হবে, রিফ্লেকশন হওয়ার পর কি হবে না, একটা নির্দিষ্ট জায়গায় প্রতিবিম্ব গঠন হবে এবং প্রতিবিম্বের প্রকৃতিগুলো আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো এইবার আমরা চলে আসি এখানটাতে। হ্যাঁ, দেখো, এইবার আমি এখান থেকে তোমাদের বলছি 6 নম্বর ইমেজটা থেকে। দেখো কি হচ্ছে না, আমি বস্তুটাকে কোথায় রেখেছি? বস্তুটাকে আমি মনে করো ইনফাইনাইট ডিস্টেন্সে রেখেছি। এটা যদি আমার দর্পণ হয়, এটা কোন দর্পণ? এগুলো প্রত্যেকটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণের প্রতিবিম্ব গঠন হচ্ছে বা কনকেভ মিররে প্রতিবিম্ব গঠন হচ্ছে, কনকেভ। ঠিক আছে, আচ্ছা, আমি বস্তুটা, এটা একটা বস্তু, কোথায় রেখেছি না, বস্তুটাকে প্রধান অক্ষের ওপরই সবসময় রাখা হয়। এটা বড় বিশাল একটা বস্তুকে রাখা হয়েছে। এই বস্তুটা কোথায় আছে না, অসীম দূরত্বে রয়েছে, মানে দর্পণ থেকে বহু দূরে রয়েছে, অসীম দূরত্বে রয়েছে, দর্পণ থেকে বহু দূরে রয়েছে। তাহলে দর্পণ থেকে যদি বহু বহু দূরে থাকে, অসীম দূরত্ব থাকে, আমি এক্ষুনি কি বললাম, এখান থেকে যে রেটা আসবে সেটা কিভাবে আসবে না, প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে এখান থেকে রে গুলো কিভাবে যাচ্ছে? দেখো, প্রধান অক্ষের সমান্তরাল যাচ্ছে। আচ্ছা, এক্ষুনি তোমাদের বললাম যে রে গুলো প্রধান অক্ষের সমান্তরাল যাবে, তারা রিফ্লেক্টেড হওয়ার পর কোথা দিয়ে যাবে বলো? রিফ্লেক্টেড হওয়ার পর তারা ওই দর্পণের ফোকাস দিয়ে যাবে। তার মানে এই যে দুটো রে, এখানে এটা কোথায় মিলিত হবে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আসছে, সমান্তরাল এসে রিফ্লেকশন হচ্ছে, ওই মিররে রিফ্লেকশন হওয়ার পর কোথায় মিলিত হবে না, সেটা ওই যে দর্পণের যে প্রধান অক্ষ রয়েছে, সেই প্রধান অক্ষের ওপর তার ফোকাসে ওই দুটো রে কিন্তু মিলিত হবে। এখানে ফোকাসে মিলিত হয়েছে, তার মানে যেখানে মিলিত হবে, যেখানে রে দুটো মিলিত হবে সেখানেই তো ইমেজটা গঠিত হবে। তার মানে দেখো, এইখানে ইমেজটা গঠিত হয়েছে। আচ্ছা, আমি কি এখানে এরকম কোনো পাচ্ছি? কিছু বস্তু পাচ্ছি না। কেন না, কারণ এটা পয়েন্ট সাইজ। অর্থাৎ যখন একটা বস্তুকে, যখন একটা বস্তুকে অসীমে রাখা হবে, তখন তার যে প্রতিবিম্বটা পাবো, সেই প্রতিবিম্বটা কিরকম হবে? সেই প্রতিবিম্বটা একদম ছোট্ট হবে, বা যাকে ইংলিশে বলা হয় ডিমিনিশ সাইজ হবে। এবং সেটা কোথায় গঠিত হচ্ছে? দেখো, অ্যাট ফোকাস বা ফোকাসে গঠিত হবে। তাহলে যদি বস্তুকে অসীমে রাখা হয়, বস্তুকে অসীমে রাখা হয়, তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ফোকাসে গঠিত হবে। আচ্ছা, প্রতিবিম্বের প্রকৃতি কি হবে স্যার? প্রকৃতি মানে কি? ছোট হবে না বড় হবে, সৎ হবে না অসৎ হবে, সোজা হবে না বেটে হবে, মানে সোজা হবে না উল্টানো হবে। আচ্ছা, তুমি এখানে দেখো, ভালো করে খেয়াল করবে, এখানে যে বস্তুটা গঠিত হয়েছে, এখানে কিন্তু এইভাবে গঠিত হবে, এখানে এইভাবে গঠিত হবে, অর্থাৎ উল্টো প্রতিবিম্ব গঠিত হবে। এবং শুধু তাই নয়, এখানে ডিমিনিশড বা একদম ছোট্ট। এবং তুমি দেখো, দুটো বিন্দু তো মিলিত হয়েছে, তাহলে দুটো বিন্দু যদি মিলিত হয়, তার মানে এটা ভার্চুয়াল ইমেজ নয়, অর্থাৎ অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে না। তার মানে এখানে কি গঠিত হবে না, এখানে অবশ্যই অবশ্যই কি বিন্দু, কি প্রতিবিম্ব গঠিত হবে? সদ প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে সদ প্রতিবিম্ব গঠিত হবে, উল্টানো প্রতিবিম্ব গঠিত হবে, উল্টানো প্রতিবিম্ব গঠিত হবে, এবং খুব ছোট্ট বস্তুর আকারের থেকে অনেক ছোট্ট প্রতিবিম্ব গঠিত হবে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? তাহলে অসীমে বস্তু থাকলে কি হবে না, সমান্তরাল ভাবে যাবে তার রেটা প্রধান অক্ষের সঙ্গে। সেটা কোথায় মিলিত হবে? সমান্তরাল ভাবে গেলে রিফ্লেকশন হওয়ার পর সেটা ফোকাসে মিলিত হবে। আর ফোকাসে মিলিত হলে উল্টানো হবে, ডিমিনিশ সাইজ হবে বা অনেক ছোট্ট হবে, বস্তুর সাইজের থেকে অনেক ছোট্ট হবে, এবং সদ প্রতিবিম্ব গঠিত হবে, যাকে আমরা পর্দায় ফেলতে পারবো। দেখো, এখানে প্রকৃতি লেখা আছে, অসীমে হলে ফোকাসে গঠিত হবে, অতীব খর্বাকার বিন্দু আকারে সদ এবং অবশীর্ষ। অবশীর্ষ মানে কি? অবশীর্ষ মানে হচ্ছে উল্টানো, উল্টানো মানে হচ্ছে অবশীর্ষ। ঠিক আছে, নেক্সট নেক্সট আমরা আসবো। দেখো, আমরা বস্তুটাকে পরপর তো এই দিকে নিয়ে যাব, বস্তুটাকে পরপর
দর্পণের দিকে নিয়ে যাব। দেখো মজার ব্যাপার, যত বস্তুকে দর্পণের দিকে নিয়ে যাব তত প্রতিবিম্বটা এই দিকে আসবে, বস্তু যাবে এই দিকে, প্রতিবিম্ব আসবে এই দিকে। মজার ব্যাপার কেন বলতো? কারণ বস্তু থেকে দর্পণের দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কি বলেছিলাম? সেম বলেছিলাম, তাই না? এখানে হয়তো সেটা হবে না, কিন্তু সেটা প্লেন মিররে হতো, সেটা এখানে হবে না, তার কারণ এখানে তো ছোট হচ্ছে বস্তুর আকারের থেকে, তাই তো এখানে সেটা হবে না। স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে সেটা হবে না, দূরত্ব কমা বাড়া হবে, তাই না? কারণ দেখো তুমি এখানে বস্তুটাকে অসীমে রেখেছো, প্রতিবিম্বটা তো ফোকাসে গঠিত হচ্ছে, তাই না? তো দেখো ব্যাপারটা কি, যত আমি বস্তুটাকে এইদিকে নিয়ে যাব তত প্রতিবিম্বটা কিন্তু এইদিকে আসবে। নেক্সট নেক্সট দেখো 5 নম্বরে কি করছি, বস্তুটাকে আমি আর একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে এগিয়ে নিয়ে গেলে কি হবে, এখানে কে আছে? সি আছে। তাহলে বেউন সি বা সি থেকে সামান্য কিছু দূরে বা বক্রতা কেন্দ্র থেকে সামান্য কিছু দূরে যদি আমি বস্তুটাকে রাখি তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা খুব গুরুত্বপূর্ণ, দেখো ভালো করে দেখো। তাহলে একটা রে তো এরকম সমান্তরাল ভাবে যাবে, একটা রে তো সমান্তরাল ভাবে গেল, সমান্তরাল ভাবে গিয়ে কি হবে না, গিয়ে সেটা ফোকাস দিয়ে নির্গত হয়ে যাবে। এবং আর একটা রে কি হবে, আর একটা রে এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে গিয়ে এইভাবে আসবে। অর্থাৎ কোথায় এটা কোথায় গঠিত হবে না, এইখানটা দেখো মিলিত হচ্ছে, এইখানটা গঠিত হবে, অর্থাৎ সি এবং এফ এর মাঝখানে। তোমরা যদি এই ছবিটাও দেখো তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। এই যে এই ছবিটা যদি দেখো তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। দেখতে পেয়েছো? তাহলে কি হবে দেখো, এখানটা দেখো, এই যে বস্তুটা এখানটা রয়েছে এইভাবে গেল, এর রেটা রেটা এইভাবে গেল, একটা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে গেল, তার মানে একটা ফোকাস দিয়ে আসবে। আর একটা কোন দিক দিয়ে আসছে দেখো, আর একটা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে, যেহেতু বক্রতা কেন্দ্র থেকে সামান্য দূরে রয়েছে, বক্রতা কেন্দ্র দিয়ে গেলে যখন বক্রতা কেন্দ্র দিয়ে যাবে তখন সেটা ফেরার সময় বক্রতা কেন্দ্র দিয়ে আসবে। অর্থাৎ দুটো রে এসে এই জায়গাটা মিলিত হবে। কোথায় মিলিত হবে না, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে না, সি ও এফ এর মাঝখানে, সি ও এফ এর মাঝখানে। তুমি দেখতে পাচ্ছ আগে প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়েছিল, এফ এ, তার মানে প্রতিবিম্বটা এরপর কোথায় গঠিত হলো, সি এবং এফ এর মাঝখানে, অর্থাৎ এই জায়গাটা গঠিত হলো, মানে এটার ক্ষেত্রে না, এটার ক্ষেত্রে। ঠিক আছে? অর্থাৎ বস্তুটাকে দেখো আমি যত এগিয়ে নিয়ে যাচ্ছি প্রতিবিম্বটা কি হচ্ছে, পিছিয়ে আসছে, দর্পণ থেকে পিছিয়ে আসছে। তার মানে বস্তু যদি আমি সি থেকে বা বক্রতা কেন্দ্র থেকে সামান্য দূরে রাখি তাহলে প্রতিবিম্বটা সি এবং এফ এর মাঝখানে গঠিত হয়েছে। এবার তোমরা নিজেরাই প্রতিবিম্বের প্রকৃতি পারবে, কি হবে বলো? তাহলে কি হবে, অবশীর্ষ না সমশীর্ষ? অবশ্যই অবশীর্ষ, অর্থাৎ ওল্টানো, দেখো এখানে ওল্টানো হয়েছে, অবশীর্ষ হয়েছে। তারপর কি হয়েছে, তারপর সদ না অসৎ? অবশ্যই কি হবে, সদ, কারণ আমরা দুটো বিন্দু মিলন হয়েছে, তার মানে সদ প্রতিবিম্ব গঠিত হয়েছে। এবং বস্তু আকার থেকে ছোট না বড়? অবশ্যই বস্তুর আকারে থেকে কি হয়েছে, ছোট প্রতিবিম্ব গঠিত হয়েছে। খুব ছোট না, বাট ছোট, মানে এর মতো ছোট না, এর থেকে দেখো একটু একটু বড় হয়েছে, এর থেকে বড় হয়েছে, বাট তাও ছোট। ঠিক আছে? তাহলে অবশীর্ষ, সৎ এবং বস্তুর আকারে থেকে ছোট প্রতিবিম্ব গঠিত হয়েছে। নেক্সট এটা দেখো, এটাতে কি হয়েছে, আমি এখানে বস্তুটাকে কোথায় রেখেছি, বস্তুটাকে সি তে রেখেছি। দেখো এখান থেকে এগিয়ে এনেছি, সি থেকে দূরে রেখেছিলাম, সি থেকে দূরে রেখেছিলাম, এবার বস্তুটাকে কোথায় রেখেছি, সি তে রেখেছি, মানে বক্রতা কেন্দ্রে রেখেছি। তাহলে যদি বক্রতা কেন্দ্রে রাখা হয় তাহলে দেখো একটা তো সমান্তরাল ভাবে আসবে, একটা সমান্তরাল ভাবে প্রতি ক্ষেত্রেই আসবে। আর একটা কি হবে দেখো, যেহেতু সি তে রেখেছি তাহলে সির কোনো নিয়ারেস্ট বিন্দু দিয়ে যাবে। সি তে রাখা মানে কি, সি নিয়ারেস্ট বিন্দু দিয়ে যাবে। তাহলে সি তে যখন রেখে দিয়েছি তখন নিয়ারেস্ট বিন্দুকে ফোকাস, তার মানে ফোকাস দিয়ে যাবে। তাহলে ফোকাস দিয়ে যখন যাবে আমি কি বলেছিলাম, এটা রিফ্লেক্টেড হওয়ার পর কি হবে না, প্রধান অক্ষের সমান্তরালে বেরোবে। দেখো প্রধান অক্ষের সমান্তরালে বেরোচ্ছে, এখানে রিফ্লেকশন হচ্ছে, প্রধান অক্ষের সমান্তরালে বেরোচ্ছে। আর এই রেটা ফোকাস দিয়ে আসছিল, তাহলে কোথায় মিট করছে না, অ্যাট সি। অর্থাৎ এটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেন না, বস্তুটাও আমার কোথায় রেখেছিলাম, বস্তুটাও কিন্তু সি তে ছিল, আর প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়েছে, প্রতিবিম্বটাও কিন্তু অ্যাট সি তে গঠিত। তাহলে দুটোই কিন্তু সি তে গঠিত হয়েছে, অর্থাৎ প্রতিবিম্বটাও সি তে গঠিত হয়েছে, মানে বক্রতা কেন্দ্রে গঠিত হয়েছে, আর বস্তুটাকেও কিন্তু আমি কোথায় রেখেছিলাম, বক্রতা কেন্দ্রে রেখেছিলাম। তাহলে এখানে প্রতিবিম্বের যে সাইজ সেটা কি হবে না, বস্তুর আকার সমান সমান প্রতিবিম্বের আকার। তাহলে এটা তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন আসবে যে আমরা আমরা বস্তুটাকে কোথায় রাখবো, বা বস্তুটাকে দর্পণের এমন কোন জায়গায় রাখবো যে ক্ষেত্রে বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সমান হবে। না, বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সমান হবে আমরা যদি বস্তুটাকে সেন্টার অফ কার্ভেচার পয়েন্ট বা সি তে রাখি বস্তুটাকে। তাহলে কি হবে না, রেটা একটা রে তো প্রধান অক্ষের সমান্তরাল যাচ্ছে, আর একটা রে এফ দিয়ে যাবে এবং গিয়ে এখানে এসে মিলিত হচ্ছে। এবার প্রকৃতি নিজেরাই পারবে, যেহেতু দুটো রে একসাথে মিলিত হচ্ছে তার মানে কি হবে, অবশ্যই সদ্বিম্ব। এবং দেখো এটা উল্টানো, তাহলে কি হবে, অবশ্যই কি হবে, অবশীর্ষ এবং
বস্তুর সমান আকৃতি বিশিষ্ট হবে, সমান আকৃতি বিশিষ্ট। ক্লিয়ার হয়েছে? নেক্সট 3 নম্বর দেখো, এখানে আমি বস্তুটা কোথায় রেখেছি দেখো, আরো বস্তুটাকে আরো এগিয়ে নিয়ে যাবো। কি বলছিলাম, বস্তুটা পরপর এই দিকে যাচ্ছে, আরো এগিয়ে নিয়ে যাবো। তাহলে সি থেকে এগিয়ে নিয়ে গেলে পরের পজিশন কে আছে, সি এবং এফ। তাহলে সি এবং এফ এর মাঝখানে যদি আমি বস্তুটাকে রাখি, সি এবং এফ এর মাঝখানে বস্তুটাকে যদি রাখি, তাহলে দেখো একটা রে কি হবে, একটা রে এইরকম ভাবে যাবে এবং এইভাবে আসবে, এইভাবে সমান্তরাল যাবে। সমান্তরাল যাবে মানে কি, ফোকাস দিয়ে আসছে। আর একটা রে কি হবে, এইভাবে যাবে, এইভাবে উপর দিকে যাবে, ঠিক আছে, কারণ নিচ দিয়ে তো আসতে পারবে না, কাছেই ফোকাস। তাহলে আর একটা রে এইভাবে যাবে এবং এই রাস্তা দিয়ে ফিরে আসবে। এবং অ্যাকচুয়ালি এটা কি হবে, কেন এই রাস্তা দিয়ে ফিরে আসছে দেখো, কারণ অ্যাকচুয়ালি এটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাচ্ছে। সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাওয়া মানে যে রাস্তা যাবে ওই রাস্তায় ফিরে আসবে। এবং গিয়ে কোথায় পাচ্ছে বস্তুটাকে, মানে সরি প্রতিবিম্বটাই কোথায় পাচ্ছে, এটা প্রতিবিম্ব গঠিত হচ্ছে সি থেকে সামান্য দূরে। তার মানে দেখো একটা জিনিস খেয়াল করো, যখন তুমি বস্তুটাকে রেখেছিলে সি থেকে সামান্য দূরে, তখন প্রতিবিম্ব গঠিত হয়েছিল সি এবং এফ এর মাঝখানে। এবার যখন তুমি বস্তুটাকে রেখেছো সি এবং এফ এর মাঝখানে, প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে, সেই সি থেকে সামান্য দূরে। অর্থাৎ তুমি এখানে বস্তু রেখেছিলে, প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছিল, এই জায়গাটাতে। আবার তুমি এখানে বস্তু রেখেছো, প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে, এই জায়গাটাতে। অর্থাৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে সি থেকে সামান্য দূরে। ক্লিয়ার? এবার তুমি প্রতিবিম্বের প্রকৃতি দেখো, এই যে প্রতিবিম্বটা কি হয়েছে না, বস্তুর থেকে বড়। তার মানে কি হবে না, বিবর্ধিত আকৃতি রয়েছে, বিবর্ধিত। তার মানে বস্তুর থেকে কি হয়েছে, বড় আকৃতির। সৎবিম্ব নাকি অসৎবিম্ব, প্রত্যেকে পারবে। সৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে, কেন না, যেহেতু দুটো রে একসাথে মিলিত হয়েছে। উল্টানো মানে অবশিষ্ট নাকি সমশীর্ষ, অবশ্যই অবশিষ্ট। কেন না, যেহেতু উল্টানো হয়েছে। দেখো এটা উল্টানো রয়েছে, এটা সোজা রয়েছে, এটা উল্টানো রয়েছে। ক্লিয়ার হয়েছে? তার মানে বস্তুকে যদি আমি ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে রাখি, তাহলে তার প্রতিবিম্ব গঠিত হবে সি থেকে বা বক্রতা কেন্দ্র থেকে সামান্য দূরে, বা সি থেকে সামান্য দূরে গঠিত হবে। বস্তুটা হবে, প্রতিবিম্বটা হবে সৎ প্রতিবিম্ব, বস্তুর থেকে বিবর্ধিত আকৃতির এবং অবশীর্ষ বা উল্টানো প্রকৃতির হবে। ক্লিয়ার? নেক্সট নেক্সট দেখো, আমি বস্তুটাকে যদি ফোকাসে রাখি, বস্তুটাকে যদি ফোকাসে রাখি তাহলে কি হবে না, বস্তুটাকে ফোকাসে রাখলে দেখো একটা তো এরকম সমান্তরাল ভাবে যাচ্ছে, গিয়ে ফোকাস দিয়ে সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে, বেরিয়ে যাবে। আর একটা কি হবে, এইভাবে গিয়ে বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। এবং দেখো এরা এমন ভাবে যাবে, এরা অসীমে গিয়ে কিন্তু, এরা অসীমে গিয়ে কিন্তু মিলিত হবে। তাহলে অসীমে গিয়ে যখন মিলিত হবে, তাহলে বস্তুটা ভয়ঙ্কর বিবর্ধিত হবে। তার মানে কি হবে না, বিবর্ধিত। বিবর্ধিত যেহেতু মিলিত হবে, তাহলে সদ্বিম্ব। এবং কোথায় গঠিত হবে না, অ্যাট ইনফাইনাইট ডিস্টেন্সে কিন্তু প্রতিবিম্বটা গঠিত হবে। ক্লিয়ার? তার মানে প্রতিবিম্বটা যদি ইনফাইনাইটে গঠিত হয়, তাহলে বস্তুটাকে কোথায় রেখেছি, অ্যাট ফোকাস, ফোকাসে রেখেছি। আর বস্তুকে যদি আমি অসীমে রাখি, তাহলে প্রতিবিম্ব কিন্তু ফোকাসে গঠিত হবে। দেখো যেটা আমি প্রথম ইমেজে তোমাদের বুঝিয়েছিলাম। ক্লিয়ার হলো? এইবার হচ্ছে এই এফেক্টটা খুব গুরুত্বপূর্ণ। কেন দেখো, আমি এখানে কি করেছি না, বস্তুটাকে ফোকাস এবং পোলের মাঝখানে রেখে দিচ্ছি। যদি সেটা রাখা হয় তাহলে কি হবে দেখো, তাহলে ভয়ঙ্কর ব্যাপার ঘটবে। একটা এর মাথা থেকে একটা ইমেজ, মানে একটা রে বেরোবে। সেই রেটা কি হবে, এখানে রিফ্লেকশন হওয়ার পর যেহেতু একই পথ বরাবর ঘুরে আসবে, তার মানে কোথা দিয়ে যাবে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে চলে যাবে। আর একটা রে কি হবে, এই দিক দিয়ে আসবে, এইভাবে আসবে, পোলে পড়বে, পোলে আপতিত হবে। পোলে কেন আসবে স্যার, কারণটা কি, তির্যক ভাবে আসবে। ওই যে রে বলেছিলাম তির্যক ভাবে আসবে, এখান থেকে তির্যক ভাবে আসবে। কেন, এতটাই কাছে হয়ে গেছে, সমান্তরালে যেতে পারবে না। সমান্তরালে যেতে গেলে কি দুটোরে মিক্স হয়ে যাবে, একটারে এইভাবে আসবে, এভাবে এসে এইভাবে চলে যাবে। দেখো একটারে এই দিকে যাচ্ছে আর একটারে এই দিকে চলে যাচ্ছে, এটা কখনো মিলিত হবে, হবে না। কিন্তু আমি যদি এগুলোকে অপসৃত হচ্ছে বলে মনে করি, এটা দুটো বিন্দুকে যদি উল্টো দিকে যোগ করে দিই, তাহলে মনে হবে কি, মনে হবে যে এই যে দর্পণটা রয়েছে, এই দর্পণের বিপরীত দিকে একটা প্রতিবিম্ব গঠিত হয়েছে, বা যেটাকে আমরা বলি আয়নার মধ্যে বা দর্পণের মধ্যে যেটা হয়েছে, দ্যাট ইজ বিপরীত দিকে একটা প্রতিবিম্ব গঠিত হয়েছে বলে মনে হয়। তো দেখো ভালো করে বোঝো, আগের প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছিল, দুটো বিন্দু মিলিত হচ্ছিল, কিন্তু এখানে দুটো বিন্দু তো মিলিত হবে না, এর মতো চলে গেছে, এর মতো চলে গেছে। এখানে কি হচ্ছিল, সমান্তরাল ভাবে নির্গত হয়ে কি হচ্ছিল, এখানে মিলিত হয়েছে। কিন্তু এরা সমান্তরাল ভাবে না, মানে এখানে এরকম ভাবে নির্গত হয়ে অনেক দূরে গিয়ে মিলিত হয়েছে। কিন্তু এরা তো মিলিত হতে পারবে না, এ তো যাচ্ছে এদিকে আর এ তো যাচ্ছে এদিকে, কখনো মিলিত হবে, এ তো এইদিকে চলে যাবে, তো এইদিকে চলে যাবে, তাই না? তো এক্ষেত্রে কি হবে, ভার্চুয়াল ইমেজ গঠিত হবে, ভার্চুয়াল, অর্থাৎ অসৎ প্রতিবিম্ব গঠিত হবে এবং বিবর্ধিত, এবং কি হবে, এবং সমশীর্ষ। সমশীর্ষ মানে কি, সমশীর্ষ মানে হচ্ছে বস্তুর সমান। বাকি প্রত্যেকটা ক্ষেত্রে উল্টানো, কিন্তু যখন আমি বস্তুটাকে ফোকাস এবং পোলের মাঝখানে রাখছি,
তখন বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে সেটা কি হবে, সেটা অসৎ। অসৎ মানে কি ভার্চুয়াল, কেন না দুটি বিন্দু মিলিত হচ্ছে না। বিবর্ধিত, দেখো বস্তুর থেকে বড় হয়েছে। এবং সমশীর্ষ, সমশীর্ষ মানে কি, মানে উল্টানো নয়, সোজা রিজু প্রতিবিম্ব গঠিত হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? এই প্রত্যেকটা জায়গায় আমি তোমাদের বুঝিয়ে দিলাম খুব সুন্দরভাবে। এইগুলো কিন্তু তোমাদের কি করতে হবে না, এইটা তোমাদের কিন্তু দেখে বুঝে নিতে হবে, তাহলে আর কোনো তোমাদের কিন্তু ডাউট থাকবে না। এখানেও সেম জিনিস বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই যে তোমাদের এনসিইআরটি যখন পড়তে যাবে, এনসিইআরটি যখন পড়তে যাবে যেগুলো আমি বললাম সেইগুলোই বলা হয়েছে, শুধু এই জায়গাটা একটু ভুল রয়েছে, এনসিইআরটিটাই ভুল রয়েছে। ঠিক আছে, এটা সমশীর্ষ হবে, সমশীর্ষ প্রত্যেকটাতেই অবশীর্ষ রয়েছে। শুধু লাস্টেরটা যখন পি ও এফ এর মাঝখানে আমি বস্তুটাকে রাখছি, তখন দেখো দর্পণের পেছনে বিবর্ধিত, এবং কিন্তু এখানে আমি লিখছি কি সমশীর্ষ, সমশীর্ষ মানে সোজা। ঠিক আছে, এখানে অসৎ এবং অবশীর্ষ রয়েছে, কিন্তু তোমাদের সমশীর্ষ করে নিতে হবে। আচ্ছা, তাহলে তোমাদের বোঝা গেল এই জায়গাটা? বোঝা না গেলে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে ক্লাসটা, অবশ্যই একটা লাইক প্লিজ, শেয়ার করবে ক্লাসটিকে। জানো অনেক ছোট্ট চ্যানেল, অনেক দূর সঙ্গে নিয়ে যাবো তোমাদের, আমিও থাকবো, তোমরাও থাকবে। রেলে তোমাদের ভর্তি হবেই, রেলে তোমাদের চাকরি হবে, এইভাবে যদি পড়াশোনা করো রেলে চাকরি হবে। দেখো অবতল দর্পণের ব্যবহারটা কি না, আমরা টর্চ, সার্চ লাইট, যানবাহনের হেডলাইট সাধারণত অবতল দর্পণ ব্যবহার করা হয়। মুখমণ্ডলে বিবর্ধিত প্রতিবিম্ব দেখে দাড়ি কামাতে দর্পণ রূপে মানে সেভিং মিরার হিসেবে আমরা অবতল দর্পণ ব্যবহার করে থাকি। টর্চ লাইট, সার্চ লাইট, যানবাহনের হেডলাইট অবতল দর্পণ ব্যবহার করে থাকি। সৌরচুল্লিতে তাপ উৎপাদনের জন্য সূর্যালোককে কেন্দ্রীভূত করতে বৃহদাকারে অবতল দর্পণ ব্যবহার করা হয়। রোগীর দাঁত অর্থাৎ দন্ত চিকিৎসক, দন্ত চিকিৎসক কি ব্যবহার করে থাকে, অবতল দর্পণ ব্যবহার করে থাকে। তাহলে এগুলোই তোমাদের কিন্তু পরীক্ষায় আসে যে কারা অবতল দর্পণ কিন্তু ব্যবহার করে থাকে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? এইবার নেক্সট আসবো, দেখো উত্তল দর্পণ। আচ্ছা তুমি বলবে স্যার অবতল দর্পণের এতগুলো জানলাম আমি, এতগুলো পজিশন ছিল, উত্তল দর্পণে কেন নেই? কারণ স্যার উত্তল দর্পণের যে ফোকাস, সেন্টার অফ কার্ভেচার প্রত্যেকটাই হচ্ছে দেখো দর্পণের বিপরীত দিকে। তাহলে এইখানে আমি বস্তুকে কি করে রাখবো, যেখানে রিফ্লেক্টিং সারফেসটা এখানে, তাহলে ওখানে দুটোই পজিশন রয়েছে। একটা কি, একটা হচ্ছে অসীম, আর একটা হচ্ছে দর্পণের কাছে, মানে পোল আর অসীমের মাঝখানে, ওটা দর্পণের কাছে। তাহলে দুটো পজিশন থেকে তাহলে অসীমে যদি রাখি, তাহলে দর্পণের কি হবে, সমান্তরালভাবে রশ্মিগুচ্ছ আসবে, রশ্মিগুচ্ছ এসে কি হবে, প্রতিফলিত হয়ে চলে যাবে, এই দিকে চলে যাবে, মিলিত হবে না। কিন্তু আমরা যদি এরকম ভাবে ড্র করি তাহলে দেখবো ফোকাসে মিলিত হচ্ছে। অ্যাকচুয়ালি কি মিলিত হচ্ছে রেগুলো না, তাহলে এটা কি হয়ে যাবে, অবশ্যই যাবে অসৎ, কিন্তু সমশীর্ষ হবে। অর্থাৎ দেখো বস্তুটা এইভাবেই গঠিত হবে, যেহেতু ভার্চুয়াল, অসৎ এবং সমশীর্ষ, কিন্তু অতি খর্বাকার এবং বিন্দু আকারের। এবং কোথায় গঠিত হচ্ছে না, দর্পণের বিপরীত দিকে বা দর্পণের পেছনে গঠিত হচ্ছে অ্যাট ফোকাস। কোথায় রেখেছি বস্তুটাকে আমি, অসীমে রেখেছি, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এবং দর্পণের মেরু এবং অসীমের মাঝখানে যদি আমি রাখি, এই তো দুটোই পজিশন রয়েছে, মেরু এবং অসীমের মাঝখানে আর অসীমে, কারণ ফোকাস, কার্ভেচার এগুলো তো সব দর্পণের বিপরীত দিকে, মানে এই দিকে রয়েছে, আর রিফ্লেক্টিং সারফেস তো এই দিকে। তাহলে এখানে তো আমি বস্তু রাখতে পারবো না, যেটা অবতল দর্পণের ক্ষেত্রে রেখেছিলাম। অবতল দর্পণের ক্ষেত্রে এই একটা রেখেছিলাম এই দিকগুলোতে, কারণ রিফ্লেক্টিং সারফেস এটা ছিল। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা এটা পারবো না, এটা উত্তল দর্পণ। ঠিক আছে, তা আমি যদি এখানে রাখি তাহলে কি হবে, একটা রে কোথা দিয়ে যাবে, একটা এইভাবে আসবে, সমান্তরাল ভাবে এসে কি হবে, চলে যাবে, এইভাবে চলে যাবে। ঠিক আছে, এবং সেটা ওইভাবে চলে যাওয়া মানে কি, আমরা বলবো যে ফোকাস দিয়ে গেছে, এটা এইভাবে গেছে। আর একটা রে কিভাবে আসবে না, বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। দেখো বক্রতা কেন্দ্র যাওয়া মানে এইভাবে এসে ঘুরে চলে যাবে, অর্থাৎ মনে হবে কি যেন এইভাবে এসে, তাহলে এখানে কিভাবে মিলিত হবে। তাহলে কোথায় বস্তুটা গঠিত হবে না, দেখো এটা পি এবং এটা এফ, অর্থাৎ পোল এবং ফোকাসের মাঝখানে। তাহলে যদি আমি বস্তুটাকে কোথায় রাখি না, বস্তুটাকে পোল এবং অসীমের মাঝখানে রাখি, পোল এবং অসীমের মাঝখানে রাখি, তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে না, ফোকাস এবং পোলের মাঝখানে গঠিত হবে। সবসময় মনে রাখবে রে গুলো কোন দিক দিয়ে যাচ্ছে। একটা দেখো সমান্তরাল ভাবে যাচ্ছে, তাহলে সমান্তরাল ভাবে রে যখন যাচ্ছে তাহলে ওটা কি হবে, ওপর দিকে বেরিয়ে যাবে। ওপর দিকে বেরিয়ে যাবে মানে কি, আমি যদি এভাবে আঁকি, মানে ওটা যদি পেছন দিকে একটু ড্র করে নিই, তাহলে এইভাবে আসবে, ফোকাস দিয়ে যাবে। আর একটা যাচ্ছে কি সেন্টার অফ কার্ভেচার দিয়ে, দেখো তার মানে এই দিক দিয়ে এসেছিল, এই দিক দিয়ে চলে গেল, তার মানে কি অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে এই দিক দিয়ে টেনে নেবো। এটাও তাহলে কি হবে, অসৎ, সমশীর্ষ, খর্বাকার। কেন হচ্ছে না, কারণ অসৎ কেন হবে, অসৎ এই কারণে হবে যে, সৎ কেন হবে না, সৎ এই কারণে হবে না। আচ্ছা তোমাদের আমি ওটা অসৎ বলেছিলাম তো, হ্যাঁ আচ্ছা সরি, মানে কি ভার্চুয়াল হবে, ভার্চুয়াল। ভার্চুয়াল মানে কি, ওখানে আমি দেখো এটি তো কোনো মিলিত হচ্ছে না, এখানে তো কোনো বিন্দু মিলিত হচ্ছে না, তাহলে কি বলবো যে ভার্চুয়াল ইমেজ গঠিত হচ্ছে, তাই না। এবং হচ্ছে খর্বাকার, কোথায় গঠিত, পি এবং এফ এর মাঝখানে। ডাইরেক্ট প্রশ্ন আসবে এইগুলো থেকে, তাহলে বোঝা গেছে পুরো জিনিসটা, পুরো ফান্ডাটা জলের মতো পরিষ্কার হয়েছে যে কোন দিক দিয়ে রে যাচ্ছে, কোন দিক দিয়ে রে বেরোচ্ছে,
কিভাবে হচ্ছে, কোথায় গঠিত হচ্ছে, বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে, খুব সুন্দরভাবে তোমাদের আমি বোঝালাম। ব্যবহার দেখে নাও, যে এই যে আমাদের যে রিয়ার ভিউ মিরার, অর্থাৎ গাড়ির যে রিয়ার ভিউ মিরার, কেন না দেখো রিয়ার ভিউ মিরারে কি হয় না, রিয়ার ভিউ মিরারে ছোট ছোট দেখা যায়, বাট আমরা কি দেখলাম ছোট ছোট প্রতি ক্ষেত্রেই মানে উত্তল দর্পণ মানে ছোট দেখাবে, আর অবতল দর্পণ মানে বেশিরভাগ ক্ষেত্রেই বড় দেখাবে। তো আমরা দেখলাম অনেকটা দূর থেকে আমরা দেখতে পাবো, দেখো এখানে যদি অসীমে রাখি আমরা অনেকটা দূর থেকে আমরা জিনিসগুলোকে দেখতে পাবো, বস্তুগুলোকে দেখতে পাবো, প্রতিবিম্ব দেখতে পাবো বস্তুগুলো, সেটাই তো দরকার। আমি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি, কত দূর থেকে একটা গাড়ি আসছে সেটা আমার দেখা দরকার, ছোট হলে কোনো সমস্যা নেই। এই জন্য দর্পণগুলোকে যানবাহনের পাশে এমন ভাবে লাগানো হয় যেন চালকের পক্ষে তার পেছনে যানবাহন দেখে নিরাপদে যানবাহন চালানো সহজতর। এক্ষেত্রে এই কাজে উত্তল দর্পণ পছন্দ করার কারণ উত্তল দর্পণ সর্বদা সমশীর্ষ ক্ষুদ্রাকার হলে প্রতিবিম্ব গঠন করে। সমশীর্ষ দেখো, কারণ অবতল দর্পণ রাখলে কি ওল্টানো দেখবে, ওল্টানো বস্তু দেখবে, এটা তো সমশীর্ষ মানে সোজা, তাই ওখানে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হচ্ছে। এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে রিয়ার ভিউ মিরার হিসাবে কেন আমরা উত্তল দর্পণ ব্যবহার করে থাকি, কারণ এখানে সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়, প্রতি ক্ষেত্রে সমশীর্ষ, সমশীর্ষ মানে সোজা বস্তু, সোজা প্রতিবিম্ব গঠিত হয়, ঠিক আছে। এবং এগুলো বাইরের দিকে বাঁকানো হয়, এদের ক্ষেত্রে পেছনের দৃষ্টিক্ষেত্র অনেকটাই বিস্তৃত হয়। এইভাবে বাইরের দিকে বাঁকানো হয় মানে কি, বাঁকানো হয় মানে কি অনেক দূর থেকে যেগুলো আসবে সেগুলোকে নিতে পারবে, অনেক দূর থেকে যেগুলো, কতটা ক্ষেত্র দেখো, এতটা ক্ষেত্র, বোঝা যাচ্ছে। সমতল দর্পণের দৃষ্টিক্ষেত্র দ্বারা যতটা সম্ভব তার থেকে অনেক বেশি অঞ্চলে দেখতে, এভাবে সমতল দর্পণের দৃষ্টিক্ষেত্র দ্বারা যতটা সম্ভব তার থেকে অনেক বেশি অঞ্চলে দেখতে সাহায্য করে। অর্থাৎ একটা সমতল দর্পণ যদি এই সারফেসটা হয়, উত্তল দর্পণে দেখো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই ছোট্ট জায়গাটা, তো সেক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে অনেকটা বেশি জায়গা জুড়ে কিন্তু চালক পেছনের দিক থেকে যা যা আসছে সবকিছু দেখতে পাবে। নেক্সট নেক্সট এবার আমরা জানবো যে সেটা হচ্ছে সাইন কনভেনশন। একটা অঙ্ক করার ক্ষেত্রে ইউ ভি এদের যে সাইন কনভেনশন সেটা গুরুত্বপূর্ণ খুবই। তার আগে আমি এই ফর্মুলাটা বলে দিই, সূত্রটা বলে দিই। আচ্ছা, ইউ ইকুয়াল টু আমি কি বলেছিলাম, ইউ ইকুয়াল টু বলেছিলাম এইটা যদি একটা অবতল দর্পণ হয়, মনে করো একটা অবতল দর্পণ, এখানে আমি একটা বস্তু রেখেছি, তাহলে এই যে দর্পণের যে পোল, এই পোল থেকে এই যে বস্তু এর যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কি বলা হয়, ইউ বলা হয়। মনে করো এখানটা এটা বস্তু, এটা হচ্ছে বস্তু, এবার প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে, এখানে মনে করো প্রতিবিম্ব গঠিত হয়েছে, তাহলে এই পোল থেকে এই যে ডিস্টেন্সটা এটা কি বলবো, ভি বলবো। তাহলে দর্পণের ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি বলবো, আর ফোকাস তো তোমরা জানো এটা হচ্ছে ফোকাস, তাহলে বলবো যে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এটা অঙ্ক করার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হয়, ঠিক আছে। এইবার হচ্ছে গুরুত্বপূর্ণ এটা, সেটা হচ্ছে সাইন কনভেনশন। সাইন কনভেনশন মানে কি, কোন দিকে ইউ থাকলে মাইনাস নেব, আমরা দেখো ইউ কে মাইনাস, ভি কে মাইনাস, এফ কে মাইনাস, এফ কে প্লাস, এইগুলো কিন্তু আমাদের সাইন কনভেনশন লেন্স দর্পণ বা লেন্সের দুটো যে অঙ্ক করো না কেন তার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এখানে দুটো অঙ্ক রয়েছে, এই দুটো অঙ্ক করলে রেলের সব অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। তাও আমি নেক্সট পার্টে তোমাদের রেলের অঙ্কগুলো যেগুলো এসেছে সেগুলো করাবো, আজকের পার্টে এই দুটো অঙ্ক করাবো, ঠিক আছে, ভালো করে বুঝবে এই জায়গাটা। আচ্ছা, একটা দর্পণ যদি এইভাবে হয়, এটা একটা অবতল দর্পণ, মনে করো দর্পণ যদি এইভাবে হয়, এদিক থেকে আলো আসছে, এদিক থেকে আলো আসবে, দেখো এই দিক থেকে যদি আলো আসে ডান দিক, এটা ডান দিক আর এটা হচ্ছে বাম দিক, তাহলে বাম দিকে যা কিছু থাকবে, বাম দিকে একটা দর্পণের বাম দিকে যা কিছু থাকবে সেগুলো কি হবে না, সেগুলো কিন্তু কি হবে, এবং প্রধান অক্ষে যদি ওপরের দিকে থাকে, ভালো করে বোঝো, বাম দিকে থাকবে, এটা বাম দিক এটা ডান দিক, বাম দিকে থাকবে এবং প্রধান অক্ষে যদি ওপরের দিকে থাকে, এবং এইভাবে মানে এই দিক থেকে ক্যালকুলেট করি আমরা, তো সেক্ষেত্রে প্রত্যেকটা নেগেটিভ হবে। অর্থাৎ বোঝা গেল না বোধহয়, দেখো ভালো করে বোঝো। মনে করো এটা একটা অবতল দর্পণ, এখানে আমি কি করেছি, এখানে একটা বস্তুকে রেখেছি, তাহলে এখানে যদি একটা বস্তু রাখি, এটা কি কোন দিক, বাম দিক, আলো কোন দিকে আসছে, এই দিকে, আলো যে দিক থেকে আসে সেই দিকে আমরা বস্তুর কি করি না, সেই দিক থেকে আমরা বস্তুর দূরত্ব ক্যালকুলেট করি। তাহলে দেখো আলো যদি এই দিক থেকে আসে, তার মানে এই দিক থেকে পজিটিভ হওয়ার কথা, কিন্তু আমি দূরত্ব ক্যালকুলেট করার সময় কোন দিকে আসছি, পোল থেকে এই দিকে আসছে, তার মানে দেখো আলোর বিপরীত দিকে আসছি, সিম্পল ব্যাপার। অথবা মনে রাখবে বাম দিকে যেগুলো থাকবে সেগুলো সব নেগেটিভ হবে। বস্তুটা কোন দিকে আছে, এই দর্পণটার বস্তু কোন দিকে আছে, বাম দিকে রয়েছে, তার মানে এই যে বস্তুটা, এই ইউটা কি হবে, নেগেটিভ হয়ে যাবে। আবার দেখো প্রতিবিম্বটা যদি এইভাবে গঠিত হয়, প্রতিবিম্বটা কোন দিকে আছে, বাম দিকে আছে, তার মানে ভি ইকুয়াল টু কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। কিন্তু যদি বস্তুটাকে তো এদিকে রাখা কখনোই সম্ভব নয়, উত্তল দর্পণের ক্ষেত্রেও দেখো বস্তুটা এই দিকেই থাকে, তার মানে বস্তুটা অলওয়েজ কি হবে, দর্পণের ক্ষেত্রে নেগেটিভ হবে। মানে বস্তুর দূরত্ব যাই দেওয়া থাকে না কেন তোমাকে ওটা নেগেটিভ ধরে নিতে হবে, ঠিক আছে। বাম দিকে থাকা মানে নেগেটিভ, আর ডান দিকে থাকা মানে দেখো ডান দিকে যখন যখন থাকবে, ডান দিকের ক্ষেত্রে কি হবে, যখন এই দিকে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে তখন সেটা কি হবে, দেখো এই দিক থেকে এই দিক, আলো তো এই দিক থেকে এই দিকেই আসে, বা তুমি মনে করো ডান দিক বলে যে মিরারের ডান দিক, তো সেক্ষেত্রে কি হয়ে যাবে,
সেক্ষেত্রে এই যে দূরত্বটা কি হবে পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ না তোমার যে দর্পণের ডান দিকে যদি গঠিত হয় কোনো কিছু সেটা হচ্ছে পজিটিভ, আর বাম দিকে গঠিত হলে সেটা হচ্ছে নেগেটিভ। এবার তোমার কাছে একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমি তোমাদের করব তার জন্য নেক্সট স্লাইডে নিয়ে যাচ্ছি। মনে করো এইটা একটা মিরার, এটা মনে করো অবতল দর্পণ, আর এইটা মনে করো হচ্ছে উত্তল দর্পণ। তাহলে অবতল দর্পণের যে ফোকাসটা কোথায় থাকে, এই জায়গাটা থাকে, আর উত্তল দর্পণের যে ফোকাসটা কোথায় থাকে, এই জায়গাটা থাকে। তাহলে ভাবো এটা এটা এই দর্পণটা কোন দিক, ডান দিক, এটা এই দর্পণটা কোন দিক, বাম দিক। তাহলে অবতল দর্পণে দেখো ফোকাসটা এই জায়গাটায় রয়েছে, তার মানে ফোকাস, অবতল দর্পণের ফোকাসটা কি হবে, নেগেটিভ হবে। কেন না, দেখো বাম দিকে ফোকাসটা রয়েছে, তাহলে এটা কি হবে, অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্যটা সবসময় কি হবে, নেগেটিভ হবে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, ফোকাস দৈর্ঘ্যটা সবসময় কি হবে, এটা দর্পণের কোন দিকে রয়েছে, ডান দিকে রয়েছে। এই দিকে যদি থাকতো তখন কি হতো, নেগেটিভ হতো, কিন্তু ডান দিকে রয়েছে তার মানে কি হবে, সবসময় ফোকাল লেন্থটা পজিটিভ হবে। তাহলে ফোকাস দৈর্ঘ্য অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য সবসময় নেগেটিভ হয়, উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য সবসময় পজিটিভ হয়। এইটুকু বোঝা গেছে। ডান দিকে যা কিছু থাকবে মনে রাখবে, দর্পণের ডান দিকে গঠিত হচ্ছে মানে পজিটিভ, এবং বাম দিকে গঠিত হচ্ছে মানে নেগেটিভ। এইবার অঙ্ক করতে করতে এগুলো আরো ক্লিয়ার হবে, প্র্যাকটিসের দ্বারাই এগুলো বেশি করে ক্লিয়ার হবে। দেখো এই অঙ্কটা করবো খুব সুন্দরভাবে, ভালো করে বুঝবে, একটা অঙ্ক বুঝে নিলে সব ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য অবশ্যই ক্লাসটিকে একটা লাইক করবে, আর যারা পেড ব্যাচ নিতে চাও, পেড ব্যাচ যারা নিতে চাও 8621816433 এই নাম্বারে ফোন করে ব্যাচটা ইনক্লুড হয়ে যাবে। চলো অঙ্কটা এবার করি। দেখো একটি গাড়িতে পেছনের দৃশ্য দেখতে ব্যবহৃত দর্পণের বক্রতা ব্যাসার্ধ 3.0 মিটার, 3.0 মিটার বক্রতা ব্যাসার্ধ, সি ইকুয়াল টু কত দিয়েছে, 3.0 মিটার। একটি বাস এই দর্পণ থেকে 5.0 মিটার দূরে অবস্থিত প্রতিবিম্বের অবস্থান, প্রকৃত আকার নির্ণয় করো। দেখে মনে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, ভালো করে বুঝবে। প্রথমে অঙ্ক দেখার সাথে সাথে আমাদের যেটা মাথার মধ্যে নিতে হবে, যেটা উত্তল দর্পণ নাকি অবতল দর্পণ। কি বলেছে অঙ্কতে বলেছে একটি গাড়িতে পেছনের দৃশ্য দেখতে রিয়ার ভিউ ব্যবহৃত দর্পণ। তাহলে রিয়ার ভিউ হিসেবে কোন দর্পণ ব্যবহার করে থাকি, মাথায় চলে এলো উত্তল দর্পণ। তাহলে প্রথমে আমি উত্তল দর্পণটাকে ড্র করে নিলাম। পরীক্ষা হলে ড্র করার দরকার নেই, জাস্ট তোমাদের আমি ড্র করে বোঝাচ্ছি, পরীক্ষা এত কিছু করার দরকার নেই, এমনি বুঝে যাবে। তাহলে দেখো গাড়ি একটা পেছন থেকে আসছে, বাস একটা পিছন থেকে আসছে, যেটা 5 মিটার দূরত্বে রয়েছে, তার মানে ওটাই বস্তু। তার মানে এইখানে যদি বাসটা থাকে, তার মানে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কি দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে বস্তুর দূরত্ব, তাই না? তার মানে এটাই হচ্ছে ইউ, এটাই হচ্ছে কি 5.0 মিটার। তাহলে ইউ ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, 5.0 মিটার। দেখো ইউটা এখানে পজিটিভ না নেগেটিভ, ইউটা এখানে পজিটিভ না নেগেটিভ, এটা কি দর্পণ, এটা হচ্ছে একটা উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণ হোক কি অবতল দর্পণ, এটা কোন দিক, বাম দিক। বাম দিকে আমার কে রয়েছে না, বস্তু রয়েছে, তাহলে কি হয়ে যাবে, অবশ্যই নেগেটিভ হয়ে যাবে, ইউটা কি হয়ে যাবে, নেগেটিভ। দেখো সাইন কনভেনশন কিরকম ভাবে করতে হচ্ছে। আচ্ছা সি দিয়েছে, সি মানে কি, সি মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, সি কেন বলবো, আর বলবো, সরি এক্সট্রিমলি সরি, সিটা তো এইখানটা বক্রতা ব্যাসার্ধ বলেছে, তার মানে আর বলেছে কত, 3.0 মিটার। আচ্ছা আমরা আর 3.0 মানে এফ কত পাবো, সি তো এখানে না, সিটা এখানে হয়, ঠিক আছে, সরি সিটা এখানে। তাহলে এফ কত পাবো, এফটা হচ্ছে সি এর হাফ, তাই না, এফটা হচ্ছে সি এর হাফ। তাহলে সি এর হাফ মানে কি, এফটা হচ্ছে 3/2। আচ্ছা এখানে এফটা পজিটিভ নাকি নেগেটিভ, এক বাক্যে উত্তর দেবে। কোন দিকে রয়েছে এফ কোন দিকে রয়েছে, ডান দিকে, তার মানে এফটা কি হয়ে যাবে, অবশ্যই পজিটিভ। কেন করলাম আমি এটা, কারণ আগের দিন জেনেছিলাম যে এফ ইন্টু 2 ইকুয়াল টু কি হয়, আর হয়, অর্থাৎ r/2 ইজ ইকুয়াল টু এফ হয়। দেখো এইটা যদি আমার আর হয়, এইখান থেকে এইটা পর্যন্ত একে 2 দিয়ে ভাগ করলে আমি কি পাবো, ফোকাল লেন্থটা পেয়ে যাবো। তাহলে 3/2 কি পেলাম, মিটার। ক্লিয়ার হয়ে গেল। আমায় কি বের করতে হবে, প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকার, আচ্ছা একটা জিনিস আমি তোমাকে একটু জানাবো, দ্যাট ইজ লেন্সের দর্পণের বিবর্ধনটা জেনে নিয়ে তারপর এই অঙ্কটা করবো, নাহলে আকারটা তোমরা বুঝতে পারবে না। চলো সেটা একটু জেনে নি, বিবর্ধনটা জেনে নিলেই এই অঙ্কটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা বিবর্ধন ব্যাপারটা কি, বিবর্ধন মানে হচ্ছে একটা যে বস্তু, সেই বস্তুটা কতটা বড়, একটা বস্তুকে তো আমি রেখেছি, বস্তু বা প্রতিবিম্ব যেটা গঠিত সেটা কতটা বড়, সেটার জন্য আমরা কি করি না, সেটার জন্য দেখো এম ইজ ইকুয়াল টু বা বিবর্ধন ইজ ইকুয়াল টু প্রতিবিম্বের উচ্চতা বা এইচ প্রাইম ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা, অর্থাৎ এইচ ডট ডিভাইডেড বাই এইচ। এবার এর সঙ্গে বস্তুর দূরত্ব, দেখো দূরত্ব আলাদা, দূরত্বটা ইউ আর ভি,
দূরত্বের সঙ্গে উচ্চতা পার্থক্য, মনে করেন এটা একটা দর্পণ, দূরত্ব মানে কি, এখানটা বস্তুটা রয়েছে, এইখান থেকে এইটা হচ্ছে ইউ বা যেটাকে আমরা দূরত্ব বলছি, বস্তুর দূরত্ব। কিন্তু উচ্চতা মানে কি, এইটা হচ্ছে উচ্চতা, এটাকে আমরা হাইট। এর থেকে বড় উচ্চতা মানে এইটা, এর থেকে বড় উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। এবার উচ্চতার সঙ্গে দূরত্বের সম্পর্ক কি, অর্থাৎ এইচ ডট ডিভাইডেড বাই এইচ। এইচ ডট মানে কি, হাইট অফ ইমেজ বা প্রতিবিম্বের যে উচ্চতা ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি বাই ইউ। এটাও খুব গুরুত্বপূর্ণ। এটা কোন ক্ষেত্রে কাজে লাগে, প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার, উচ্চতা এবং প্রকৃতি জানার জন্য, প্রতিবিম্বের আকার এবং উচ্চতা জানার জন্য। ঠিক আছে, চলো এইগুলো জেনে রাখো, পরবর্তীতে ভীষণ কাজে দেবে, না পারলে খুব বকুনি শুনবে আমার কাছে। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো কি হবে বিষয়টা, খুব ভালো করে বুঝবে। তাহলে প্রথমে আমাদের টার্গেট কি না, প্রথমে টার্গেট হচ্ছে প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্বের অবস্থান মানে প্রতিবিম্ব কতটা দূরত্বে রয়েছে, এবং কতটা দূরত্বে রয়েছে সেটা জানার সাথে সাথে প্রতিবিম্ব সৎ নাকি অসৎ, আকার কেমন সেটাও বুঝে যাব। তাহলে দেখো আমাদের কি বের করতে হবে, ভি ইকুয়াল টু কত। তাহলে আমরা ফর্মুলা কি জানি, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এবার মানগুলো বসাও। তাহলে 1/v মাইনাস, দেখো মাইনাস 1/5 হবে, তাহলে 1/5 এখানটা মাইনাস, আমি এখানটা লিখে দিচ্ছি 1-5টাকে, ইকুয়াল টু 1/f, তার মানে 1/3/2 অর্থাৎ 2/3। ঠিক আছে, তাহলে 1/v ইকুয়াল টু কত হবে, 2/3 প্লাস 1/5, অর্থাৎ 1/v ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, 5×3 = 15, 5×2 = 10, 3 × 3 অর্থাৎ 13/15। অর্থাৎ v ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, 15/13। অর্থাৎ তুমি যদি এটাকে ভাগ করো, 13 × 13, 14, 15, 2 20, 13 × 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 70, 13 2 26, 13 5 65, 1.15 সামথিং হবে, এটাকে 1.15 বলছি। অর্থাৎ 1.15 কি, মিটার। তার মানে দেখো ভালো করে বোঝো, 1.15 মিটার, এটা কি আসছে, পজিটিভ সাইন আসছে। ভিটা কি, পজিটিভ সাইন। ভালো করে বুঝবে যে কেন আমি কিভাবে প্রকৃতিটা নির্ধারণ করছি। তাহলে প্রতিবিম্বের অবস্থানটা কোথায় না, প্রতিবিম্বের অবস্থানটা হচ্ছে এই যে উত্তল দর্পণ, এই দর্পণ থেকে এই দিকে কোথায় না 1.15। 1.15 মানে দেখো কি করে বুঝবো, এটা কত ছিল 1.5, 1.5 ওটা 1.5 ছিল, এটা হচ্ছে 1.15। তার মানে ফোকাস থেকে এই এই জায়গাটা গঠিত হবে, এই জায়গাটা গঠিত হবে, অর্থাৎ ফোকাস এবং মেরুর মাঝখানে। কেন, কারণ দেখো ফোকাসটা কত দূরত্ব ছিল 1.5, তার থেকে কম, তার মানে ফোকাস থেকে সামান্য দর্পণের দিকে। ঠিক আছে, এই জায়গাটা প্রতিবিম্ব গঠিত হবে। তুমি বলবে স্যার আপনি যে এইখানটা গঠিত করলেন কিভাবে, এখানেও তো গঠিত হতে পারতো। প্রথম কথা, উত্তল দর্পণের প্রত্যেকটা ইমেজই গঠিত হচ্ছে ডান দিকে। দ্বিতীয় কথা, দেখো এখানে ভিটা পজিটিভ সাইন এসছে, তাহলে যেহেতু ভিটা পজিটিভ সাইন এসছে, তাহলে পজিটিভ সাইন কোন দিকে হয়, পজিটিভ সাইন বাবা সব সময় দর্পণের ডান দিকে হয়, অর্থাৎ দর্পণের বিপরীত দিকে। মানে দর্পণটা যদি এইটা থাকে, তাহলে দর্পণের পেছনে অর্থাৎ এই দিকে কিন্তু বস্তুটা প্রতিবিম্ব গঠিত হয়েছে। এইদিকে বস্তুর প্রতিবিম্ব, কেন না পজিটিভ সাইন। আর পজিটিভ সাইন আমাকে এটা বলবে, পজিটিভ সাইন কখন হবে না, যখন বস্তুটা অসৎ প্রতিবিম্ব গঠিত হবে, অর্থাৎ এটা সৎ না। প্রকৃতি কি জানলাম, এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে। কি প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে। ক্লিয়ার? এইবার এর সাইজটা ছোট নাকি বড় সেটা কিভাবে জানবো, সেটার জন্য আমাদের বিবর্ধন কত হয়েছে সেটা আমাদের জানতে হবে। তাহলে প্রকৃতি কি পেলাম, অসৎ প্রতিবিম্ব পেলাম। আর কি পেলাম, প্রকৃতি কি পেলাম বলো, প্রকৃতি পেলাম আমরা অসৎ প্রতিবিম্ব কিন্তু পেয়ে গেলাম। এবং আর একটা জিনিস পেলাম, দেখো যেহেতু এটা উত্তল দর্পণ, তাহলে আর কি পেলাম, প্রকৃতি মানে কি কি লিখতে হবে, দেখো অসৎ প্রতিবিম্ব সমশীর্ষ। আচ্ছা, এবার বস্তুর থেকে কত গুণ বড় সেটা আমাকে নির্ণয় করতে হবে। বস্তুর আকার নির্ণয় করতে বলেছে, মানে কত গুণ বড় যদি বলে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কত গুণ বড় কিভাবে করব, দেখো দেখো কত গুণ বড় মানে কি করব, আমরা বিবর্ধনটা বের করব। বিবর্ধন মানে কি হবে, এইচ প্রাইম ডিভাইডেড বাই এইচ ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি বাই ইউ। মাইনাস অফ ভি মানে কত, ভি মানে কত বেরিয়েছিল আমাদের 1.15 ডিভাইডেড বাই কত হবে, এটা মাইনাস ডিভাইডেড বাই কত না ইউ, ইউ কত ছিল 5, তাহলে 1.15 ডিভাইডেড বাই 5। অর্থাৎ দেখো এখানেও মাইনাস ছিল, মাইনাস মাইনাস কেটে গেল, তার মানে এমটা কি হচ্ছে পজিটিভ। মানে কি হলো, বিবর্ধনটা পজিটিভ। মানে কি হয়েছে, মানে যেটা হয়েছে যে প্রতিবিম্বটার আকারটা একটু বেশি হয়েছে, মানে বস্তুর থেকে একটু বড়। ঠিক আছে, বস্তুর থেকে একটু বড় আকারের হয়েছে। অর্থাৎ আমি এখানে কি বলবো, কত বড় হয়েছে, কত গুণ বড় হয়েছে, কত গুণ বড় হয়েছে না, দেখো তাহলে এটা কাটাকুটি করো, 115 ডিভাইডেড বাই হচ্ছে 5 × 100, তাহলে কত হলো, 5×2 = 10, 11, 15, 5×3 = 15, অর্থাৎ 0.23। তার মানে 0.23 গুণ কি হয়েছে
না 0.23 গুণ বিবর্ধিত হয়েছে। অঙ্কটা ভালো করে বোঝো, তাহলে বোঝা গেল। তাহলে প্রতিবিম্বের অবস্থান মানে কি, প্রতিবিম্ব অবস্থান মানে প্রতিবিম্বটা কতটা দূরত্বে, অর্থাৎ ভিটা বের করতে হবে। ভিটা বের করানোর জন্য সাইন কনভেনশন যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার জন্য আমি ইউ কি করলাম, 5.0 দিয়েছে, ওটাকে মাইনাস ধরলাম। কেন না, ইউটা কোথায় গঠিত রয়েছে, ইউটা দেখো এই জায়গাটা গঠিত রয়েছে, অর্থাৎ এই যে দর্পণটা, এই দর্পণের বাম দিকে গঠিত রয়েছে। বাম দিকে গঠিত মানে কি, ওটা নেগেটিভ হবে, এখানে নেগেটিভ করলাম। আচ্ছা, এফটা কি হয়, উত্তল দর্পণের সবসময় এফটা পজিটিভ হয়, তাই এফটা পজিটিভ ধরলাম। এইভাবে ভিটা বের করলাম। ভিটা যখন পজিটিভ বেরোলো মানে কি অসৎ, আর নেগেটিভ বেরোলে সৎ হবে। নেগেটিভ বেরোলে কি হবে, সৎ হবে, তাই না? বোঝা গেছে? এম কি হচ্ছে, এম মানে কি বিবর্ধন। তোমাকে যদি হাইট অফ ইমেজ চাই, তাহলে হাইট অফ অবজেক্টটা দিলে আমরা হাইট অফ ইমেজও বের করে নিতে পারতাম, তাই না? পরের অঙ্কটা করি, আবার পরের দিন এই অঙ্ক নিয়ে চলে আসবো। অঙ্ক যদি ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, তাহলেই তো পরের দিন আমি অঙ্ক নিয়ে আসবো, তাই না? এর জন্য কিন্তু অনেক খাটতে হয় ভাই, এই সমস্ত ক্লাস করানোর জন্য গরমে বসে প্রচুর খাটতে হয়। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, 4.0 সেন্টিমিটার আকারের একটি বস্তুকে 15.0 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ, আমাদের প্রথম কাজটা কমপ্লিট। যে প্রথম কাজ হচ্ছে অবতল দর্পণ চিহ্নিত করা হয়ে গেছে, সামনে 25 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়েছে। এর একটি তীক্ষ্ণ প্রতিবিম্ব পেতে দর্পণটি থেকে কত দূরত্বে পর্দা রাখতে হবে। বিষয়টা কিছুই না, ঘাবড়ে যাওয়ার কারণে। দর্পণটি থেকে কত দূরত্বে পর্দা রাখলে সার প্রতিবিম্ব গঠিত হবে মানে কি, মানে প্রতিবিম্ব দূরত্বটাই তোমাকে জানতে চেয়েছে, ভিটাই জানতে চেয়েছে, শুধু ঘুরিয়ে দিয়েছে। প্রতিবিম্বের প্রকৃতি এবং আকার, অর্থাৎ আকার মানে কি হাইটটা জানতে চেয়েছে, এইচ প্রাইমটা জানতে চেয়েছে। চলো করি তাহলে। 4.0 সেন্টিমিটার আকার মানে কি, 4.0 সেন্টিমিটার আকার মানে তোমাকে এইচ অফ হাইট অফ অবজেক্ট দিয়েছে কত না 4.0 সেন্টিমিটার। আচ্ছা, অবতল দর্পণ দিয়েছে, এটা অবতল দর্পণ এইভাবে দিয়েছে, তাহলে অবতল দর্পণ এটা সেন্টার অফ কার্ভেচার, এটা মনে করো ফোকাস। ঠিক আছে, আচ্ছা অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়, ফোকাসটা কি হয়, নেগেটিভ হয়, ফোকাল লেন্থটা নেগেটিভ হয়। ঠিক আছে, আচ্ছা একটি বস্তুকে 15.0 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যে অবতল দর্পণ, তাহলে ফোকাসটা আমরা কি লিখতে পারি, -15.0 সেন্টিমিটার, -15.0 সেন্টিমিটার লিখবো। ক্লিয়ার? আচ্ছা, সামনে 25 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো, তাহলে এইটা হচ্ছে কত না 15.0 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার দূরে, তার মানে 15, এটা কত হবে 30, তার মানে এই জায়গাটা রাখা হয়েছে বস্তুটা, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মাঝখানে বস্তুটাকে রাখা হয়েছে। ঠিক আছে, তো এখানে বস্তুটাকে আমি রেখেছি, এখানে বস্তুটাকে রাখা হয়েছে। ঠিক আছে, কত দূরত্বে রাখা হয়েছে না 25 সেন্টিমিটার দূরে, তাহলে অবশ্যই কি হবে, -25 হয়ে যাবে, -25.0 সেন্টিমিটার। তাহলে এটা কি, এই দিকটা কি হয়, মাইনাস হয়, কারণ এটা লেন্সের কোন দিক, সরি দর্পণের কোন দিক, বাম দিক। এটা দর্পণের ডান দিক, ডান দিকে যা থাকবে সেটা কি হবে পজিটিভ, আর বাম দিকে যা থাকবে সেটা হবে নেগেটিভ। অ্যাকচুয়ালি অবতল দর্পণের ডান দিকে কিছু থাকেই না, যা থাকে বাম দিকে, তাই ও যা থাকে নেগেটিভ হয়। একমাত্র শুধু যখন ভার্চুয়াল গঠিত হয়, যখন প্রতিবিম্বটা গঠিত হবে ভার্চুয়াল, তখন এই দিকটা যেটা প্রতিবিম্বটা গঠিত হয় তখনই ওটা পজিটিভ হয়। ঠিক আছে, বাকি আর সবকিছু নেগেটিভ। দেখিয়েছিলাম তোমাদের একটাই প্রতিবিম্ব শুধুমাত্র পেছন দিকে গঠিত হচ্ছিল। নেক্সট হলো, এবার এর একটি তীক্ষ্ণ প্রতিবিম্ব পেতে দর্পণটিকে কত দূরত্বে রাখতে হবে, অর্থাৎ ভি ইকুয়াল টু কত আমাকে বের করতে হবে, আমাকে ভি ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। একটু ছোট করে নিচ্ছে, হ্যাঁ, না হলে অঙ্ক করার জায়গা পাওয়া যাবে না, অনেক বড় হবে এই অঙ্কটা। দেখো তাহলে আমি ফর্মুলা কি বসাবো, এই অঙ্কগুলোই তোমাদের আরআরবি 2024-এর আসবে, এবং 2021-এ 2022-এর যে গ্রুপ ডি এবং ডিট্টো এই অঙ্ক টাইপের এসছে। এর থেকে বরঞ্চ সহজ এসছে, আমি কঠিনটা করে দিলাম কেন, যাতে তোমরা ওই অঙ্কগুলো এরকম করে ওড়াতে পারো। এনসিআরটি বেস, এটা এনসিআরটি তে রয়েছে ডাইরেক্ট। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, মান বসাও। তাহলে 1/v প্লাস 1 কি হচ্ছে না -25, বা এটা -1/25 করতে পারতাম, আর 1 কি হচ্ছে না -15। তাহলে 1/v ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি না, লিখতে পারি 1/15, -1/15, এটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 1/25। এটাকে করলে কি হবে দেখো, তাহলে আমরা কি লিখতে পারি, 1/v ইজ ইকুয়াল টু 25 আর 15 হচ্ছে এলসিএম 75, তার মানে 15 5 এ 75 -5 প্লাস 25 3 এ 75, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু কত বলতে পারি আমরা, 75 উল্টে যাবে, 75 বাই কত হবে না -2, তার মানে কত হচ্ছে 37.5, -37.5। দেখো এই যে ভিটা মাইনাস চলে এলো, তার মানে কি -37.5, অর্থাৎ এই জায়গাটায় ভি গঠিত হচ্ছে, মানে এখান থেকে আর একটু দূরে আর কি।
এই যে বললাম যে এ দুটোর মাঝখানে গঠিত বস্তু রেখেছে, তার মানে কি সেন্টার অফ কার্ভেচার থেকে দূরেই হবে এইখানটা গঠিত। তার মানে কি দেখো এটা কি গঠিত হচ্ছে, এটা অবশ্যই অবশ্যই কি হবে না সদবিম্ব, সদ প্রতিবিম্ব গঠিত হয়েছে, সদ প্রতিবিম্ব গঠিত হয়েছে। কেন নেগেটিভ এসছে, পজিটিভ এসার জন্য আমি কি বলেছিলাম অসৎ প্রতিবিম্ব, নেগেটিভ আসার জন্য আমি কি বললাম সদ প্রতিবিম্ব। এইবার আমায় কি বের করতে হবে স্যার, এইবার আমাকে বের করতে প্রতিবিম্বের প্রকৃতি বেড়ে গেল। আচ্ছা আর একটা কি দেখো এইখানটা রেখেছি মানে কি কতটা বড় হবে সেটা বড় বা ছোট হবে হাইট বের করলেই আমি দেখে নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা এটা কি হচ্ছে, এটা অবশীর্ষ নাকি সমশীর্ষ, অবশ্যই কি বলতে পারবো অবশীর্ষ, অবস্থান জেনে গেলেই তো আমরা বলে দিতে পারবো যে অবশীর্ষ হচ্ছে, অবশীর্ষ মানে উল্টানো, সৎ প্রতিবিম্ব অবশীর্ষ। তিন প্রকৃতি বলে তিনটে জিনিস লিখতে হবে, আকার লিখতে হবে, সৎবিম্ব না অসৎবিম্ব সেটা লিখতে হবে এবং অবশীর্ষ। যদি অপশানে দেওয়া থাকবে তোমরা তো অপশন দেখেই করতে পারবে, এটা তো আর ডেসক্রিপটিভ না, অপশন থাকলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। কিন্তু আমি এইগুলা বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা পরীক্ষায় গিয়ে অসুবিধায় না পড়ো। এবার আমরা হাইট বের করবো, হাইট বের করার জন্য কি বের করবো, এম ইকুয়াল টু কি হবে না হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি বাই ইউ। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, হাইট অফ ইমেজটা আমাকে বের করতে হবে, হাইট অফ অবজেক্টটা কত দেওয়া রয়েছে দেখো 4.0 সেন্টিমিটার, তাহলে ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু মাইনাস অফ, দেখো মাইনাস অফ ভি মানে কত, মাইনাস অফ ভি মানে হচ্ছে মাইনাস অফ 37.5 ডিভাইডেড বাই মাইনাস অফ ইউ, ইউটা এখানেও মাইনাস বসাতে হবে কিন্তু মানগুলো এখানে এমনটা নয় এখানে মাইনাস আছে বলে তুমি ভি এর মানটা বসিয়ে দেবে, অবশ্যই সাইন সমেত -5, একটা মাইনাস কেটে গেল কিন্তু একটা মাইনাস এখনো থাকবে 37.5। তাহলে হাইট অফ ইমেজ ইকুয়াল টু কি হবে দেখো কি হবে, আচ্ছা এটা একটু আমি করাই না হলে তোমাদের গুজি গুজি করে বুঝতে পারবে না তোমরা। কি হবে দেখো, তার মানে হাইট অফ ইমেজ ইকুয়াল টু কি হবে 37.5 ইন্টু 4, এই 4টা এখানে গুণ হয়ে যাবে ডিভাইডেড বাই 5, এটা অবশ্যই কিন্তু মাইনাস। তুমি বললে স্যার হাইট আবার মাইনাস হয় নাকি, কেন মাইনাস হচ্ছে তুমি আমি তোমাকে এখানে বোঝাচ্ছি। আচ্ছা তার পাশে 20 শূন্য হাতে থাকলো 2, 4 7 8 29 30 হাতে থাকলো 3 4 4 3 12 13 14 15 150, একটা দশমিক পড়ে 5, তার মানে কি হবে 5 এই, আচ্ছা এখানে 5, হ্যাঁ ঠিকই তো আছে 5, ও সরি এখানে 5 কেন করলাম, এখানে 25 হবে তো, ইউটা তো 25 আমি এখানে ভুল লিখে ফেলেছিলাম, 25 হবে, হ্যাঁ 25 6 150, তাহলে কি হলো না এখানটা কত হলো 6 -6 সেন্টিমিটার। অর্থাৎ দেখো তোমার অবজেক্টের হাইট কত ছিল 4 সেন্টিমিটার, ইমেজের হাইট কত বেরোচ্ছে -6 সেন্টিমিটার। মাইনাস কেন এলো, মাইনাস একটা কারণেই এলো দেখো, যেহেতু অবশীর্ষ, অবশীর্ষ মানে কি বস্তুটা তো প্রধান অক্ষের উপরে এইভাবে ছিল কিন্তু প্রতিবিম্বটা এইভাবে এসছে, অর্থাৎ যেহেতু অবশীর্ষ এই হাইটের প্লাস এবং মাইনাস দেখে, অর্থাৎ ইমেজ হাইট যখন তোমার মাইনাসে বেরোবে তখন তুমি বুঝতে পারবে যে বস্তুটা অবশীর্ষ বা উল্টানো হয়েছে, আর উল্টানো বলেই ওটা কিন্তু মাইনাস হয়েছে। যদি সোজা হতো প্রধান অক্ষের উপর তখন কি হতো, তখন ওটা প্লাস হতো, অবশীর্ষ বলে বা ওটা উল্টানো বলেই ওটা কি হয়েছে না ওটা মাইনাস হয়েছে, -6 সেন্টিমিটার মানে আমি ধরে নিলাম মানে বুঝে নিলাম যে ওটা কিন্তু উল্টানো হয়েছে। তাহলে বোঝা গেল সদবিম্ব গঠন কখন গঠিত হবে না যখন ভিটার মান মাইনাস আসবে তখন ওটা সদবিম্ব সদ প্রতিবিম্ব গঠিত হবে, ঠিক আছে। আর অবশীর্ষ কখন হবে, যে এখানে মাইনাস এলো এখানে বুঝে নিল অবশীর্ষ। আর তাছাড়া তুমি বলবে স্যার আপনি এখানে অবশীর্ষ কি করে বুঝলেন, এখানে অবশীর্ষ বুঝলাম ওর অবস্থানটা নির্ণয় করার পর। এবার অবস্থান অনেক সময় তোমাকে এখান থেকে ডাইরেক্ট তোমাকে এইটা না দিয়ে বলতে পারে যে বস্তুটার যে প্রতিবিম্ব গঠিত সেটা কোথায় অবস্থিত হয়েছে, সেটা আমি তোমাদের বললাম দেখো এর প্রতিবিম্বটা কোথায় হবে না সেন্টার অফ কার্ভেচার থেকে খানিকটা দূরে গঠিত হবে। তুমি হাইট গুলো মানে লেন্থ গুলো দেখে দেখেই বলতে পারবে, এর দেখো ফোকাস কত দূর বলেছে 15 সেন্টিমিটার, তাহলে সেন্টার অফ কার্ভেচার কোথায় হবে 30 সেন্টিমিটার, তাহলে 30 থেকে সামান্য দূরে 37.5 এ গঠিত হচ্ছে। অর্থাৎ এভাবেও প্রশ্ন দিতে পারে যে তোমাকে ওখানে নিউমেরিক্যাল ভ্যালু না দিয়ে বললো যে কোথায় গঠিত হয়েছে, সেন্টার অফ কার্ভেচারে নাকি ফোকাসের মধ্যে নাকি সেন্টার অফ কার্ভেচার থেকে দূরে, সেটাও তোমাদের দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি প্রত্যেকের তোমাদের ভালো লেগেছে। দর্পণ থেকে এর বাইরে কিছু আসবে না, কিছু আসতে পারে না, এই গ্যারেন্টি দিচ্ছি, কিছু আসতে পারে না এবং কিছু আসবেও না, ঠিক আছে। এটা তোমাদের এনসিইআরটিটা আমি পুরো এনসিইআরটি আলোর প্রতিফলন যে চ্যাপ্টারটা ছিল তোমাদের ক্লাস 10 এ সেটা শেষ করে দিলাম। এবার লেন্সের অঙ্কগুলো করাবো, তার আগে দর্পণের আর একটা পার্ট আনবো আমি তোমাদের, সেখানে দর্পণের শুধু প্রিভিয়াস ইয়ার্স এর যত প্রশ্ন এসছে বিশেষ করে গোলীয় দর্পণের সেগুলো তোমাদের করাবো। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের ব্যাচে জয়েন হতে চাও স্পেশাল কম্বাইন্ড ব্যাচ, যে ব্যাচটার ভর্তির ডেটটা হচ্ছে কালকে লাস্ট, এই ব্যাচটা মানে যে ব্যাচটা চলছে আমার এপ্রিল থেকে শুরু হয়েছে, কালকে লাস্ট ডেট, কালকে তোমরা ভর্তি হতে পারো, এরপর এই পার্টিকুলার ব্যাচের আমি ভর্তি নেব না,
এখানে ভর্তি হলে তোমরা সমস্ত কম্পাইলেশন খুব সুন্দরভাবে পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার খুব সুন্দরভাবে পেয়ে যাবে, সবকিছু এখান থেকে কিন্তু পেয়ে যাবে। আর একটা রিকোয়েস্ট, ইউটিউবে থেকেও তোমরা অনেক কিছু শিখতে পারবে। যারা ইউটিউব থেকে শুধুমাত্র ক্লাস করতে চাও তারা একটাই কাজ করতে হবে, প্লিজ তোমার যত গ্রুপ রয়েছে সেখানে ভিডিওটিকে শেয়ার করো, ক্লাসটিকে লাইক করো, নিজের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করার, অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, যায় তোমরা পুরো জিনিসটা বুঝতে পারো। যদি শুধু আসবে থাম্বনেলটা দেখে ভিডিওটা ক্লিক করবে বেরিয়ে যাবে, তাহলে কিন্তু আমার যে মোটো, যে বাংলায় আমি সহজভাবে সায়েন্স বোঝাবো এবং তোমাকে চাকরি পাবো রেলে, সেই মোটো কিন্তু পূরণ হবে না। তাই অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং ক্লাসগুলোকে মন দিয়ে করতে থাকো। দেখা হবে পরের একটি ক্লাসে, সুন্দর সেশনে দেখা হবে, প্রিভিয়াস ইয়ার্স যে সেশনগুলো করেছি সেখানে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।